বাসর ঘরেও আপনার প্রেমিকা আপনাকে কল দিচ্ছে, বা অথচ আপনি বিয়ের আগে বলেছিলেন আপনি কোনো রিলেশনশিপে নেই। আমার মোবাইল ধরার সাহস তুমি কই পেলে? বলেই ঠাস করে থাপ্পড় দিয়ে বের হয়ে যায় বর। আজ আমার বাসর রাত, আমি ঘোমটা দিয়ে তার অপেক্ষায় বসে আছি, কিন্তু রাত প্রায় 1:30 বাজে, তার আসার খবর নেই। একটা সময় অনুভব করি সে এসেছে, কিন্তু এসে খাটের উপর রাখা তার বালিশটা নিয়ে চলে যেতে যেতে হঠাৎ থেমে গিয়ে বলে, ঘুমিয়ে যেও, আমি বারান্দাতে ঘুমিয়ে নিব, আর কখনো আমার কাছে বউয়ের দাবি নিয়ে আসবে না। বাসায় মা আছেন, বাবা আছেন, কাজের লোক আছেন, কিছু দরকার হলে তাদেরকে বলো, এনে দিবে, দরজাটা আটকে দিও। এই বলে অভয় বারান্দায় চলে যায়, আর আমি বসে থাকি নিশ্চুপ এক মূর্তির ন্যায়। শুধু ডান চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। সকালে গোসল করে কিচেন রুমে ঢুকতেই শাশুড়িমা আমাকে কপালে চুমু খেয়ে বললেন, তুমি অভয়কে ডেকে তোলো, আমি এদিকটা দেখছি, কাল থেকে না হয় সংসারটা তুমি সামলিও, আমি এবার অবসরে যাই। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে অভয়কে ডাকতে আসলাম। দরজার সামনে এসে দাঁড়িয়ে রইলাম, কিভাবে ডাকবো বুঝতে পারছি না, যদি রেগে যায়। তবুও সাহস করে রুমে ঢুকে গেলাম। এগিয়ে দেখি কি মাসুম একটা মুখ, ইচ্ছে করে জন্ম জন্মান্তর কাটিয়ে দেই এই মুখ দেখে। হঠাৎ অভয় নড়ে উঠল, আর আমি পেছন ফিরে দাঁড়িয়ে বললাম, শুনুন, মা আপনাকে নাস্তা করতে ডেকেছেন, ফ্রেশ হয়ে আসুন। এই বলে আমি মায়ের কাছে চলে গেলাম। সবাই নাস্তার টেবিলে নাস্তা করছি, সবাই কথা বলছেন, কিন্তু অভয়ের মুখে কোনো কথা নেই। সে অল্প কিছু নাস্তা করে অফিসে চলে গেলেন, আমার দিকে ফিরেও তাকালেন না। মা এসবটা দেখে বুঝতে পেরে বলল, ছেলে আমাদের পছন্দে বিয়ে করেছে, আমাদেরকে বিশ্বাস করে তোমার ছবিটাও দেখেনি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তাই বলে আমার সাথে এমন আচরণ করবে? কেন এমন করছে আমার সাথে সে? ভাবতে ভাবতে হঠাৎ করে আমার রুম থেকে রিং এর শব্দ। আমি উঠে রুমের দিকে চলে আসি। রুমে ঢুকে দেখি অভয় ভুল করে মোবাইলটা রেখে গেছেন। ওর ফোনে কল আসছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে এক মেয়ে বলে উঠল, কেমন হলো বাসর, রাত কেমন কাটলো? খুব ভালো নিশ্চয়ই? ভালোই তো হবার কথা। আর কিছু বলার আগেই আমি হ্যালো বলি, আর ওপাশ থেকে লাইনটা কেটে দেয়। হুট করে অভয় রুমে চলে আসে। সে অন্যদিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলে, আমার মোবাইলটা। আমি দিয়ে দিই মোবাইল। সে চলে যায়। আমার আর বুঝতে বাকি নেই মাই লাভ লিখা নাম সেভ করা মেয়েটা যে অভয়ের ভালোবাসা। অভয় চলে যায়, আর আমি চোখ বন্ধ করে উপর চেয়ে থাকি। দু চোখ ভিজে গেল কোনো এক কারণে। দিন যাচ্ছে, অভয়ের চালচলনের পরিবর্তন হচ্ছে। রাতে যখন খেতে বলি, উত্তর আসে, খেয়ে এসেছি আমি, তুমি খেয়ে নাও। আমার আর খাওয়া হয়ে ওঠে না। রাতে ঘুমানোর সময় প্রায়ই ওর ফোনে কল আসে, আরো বারান্দায় গিয়ে কথা বলে। আমি সব শুনেও ঘুমের ভান করে শুয়ে থাকি। কি বা করার আছে আমার? বাসায়ও চলে যেতে পারছি না, বাবা মা অনেক কষ্ট পাবেন বলে। এমন সময় শাশুড়ি মা আমাকে একটা কালো রঙের শাড়ি হাতে দিয়ে বললেন, এটা তোমার জন্য এনেছি, তুমি আজ এটা পরো, তোমাকে বেশ মানাবে। আমি হেসে শাড়ি নিয়ে ওয়াশরুমের দিকে চলে যাই। আমি কালো শাড়িটা পরে রুমে আসলাম। শাশুড়ি মা আমাকে এই শাড়িতে দেখে কপালে চুমু খেয়ে বললেন, আজ তোমাকে পরীর মতো লাগছে বৌমা, এভাবে থেকো সব সময়। রাতে অভয় বাসায় ফেরে। আজও ড্রিঙ্কস করে ফিরেছে, হয়তো ওই মেয়ের সাথে কোনো পার্টিতে গেছিল। আমি টাওয়েলটা হাতে দিয়ে বললাম, ফ্রেশ হয়ে নিন, আমি খাবার বাড়ছি। অভয় আমার হাতটা টেনে ধরে বুকে জড়িয়ে নিল, আর বলতে লাগলো, তুমি খুব সুন্দর মধু, কালো শাড়িতে তোমাকে আরো সুন্দর লাগছে, যদিও কখনো বলা হয়নি, তুমি খুব লক্ষ্মী। এ কথা বলে অভয় আমাকে কপালে চুমু দিয়ে আজ প্রথমবারের মতো আমাকে স্ত্রীর মর্যাদা দিল। আমি তাকে বাধাও দিতে পারিনি, কারণ সে যে আমার স্বামী। সকালবেলা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাহিরে বেরোতেই অভয় আমাকে বলল, কাল রাতের জন্য সরি। আমি আসলে সরি বলতে হবে না, আপনি আমার স্বামী, আমার উপর আপনার পূর্ণ অধিকার আছে। রুমে গিয়ে রেডি হয়ে নিন, আমি নাস্তা রেডি করছি। অনেকগুলো দিন কেটে গেল, সে চলে গেল। অভয় আমাকে ভালো না বাসলেও আমি অভয়কে ভালোবাসতে শুরু করেছি। দিন যাচ্ছে, অভয়ের প্রতি আমার ভালোবাসা বাড়তে থাকে। অভয়কে নিয়ে আমি স্বপ্ন বুনতে থাকি। আজ সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আজ অভয় সন্ধ্যায় বাসায় ফিরলেই ওকে বলে দেব, অভয়, আমি তোমাকে ভালোবাসি। আর আমার বিশ্বাস অভয়ও একদিন না একদিন আমাকে ভালোবাসবে। রাত হলো, কলিং বেল বাজছে, নিশ্চয়ই অভয় এসেছে। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম, কিন্তু হঠাৎই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অভয়ের সাথে ওর ভালোবাসার মানুষটা দাঁড়িয়ে আছে অভয়ের বধূ হয়ে। অভয়কে জিজ্ঞাসা করলাম, কেউ? কিছুক্ষণ আগে আমরা বিয়ে করেছি, ও আমার বউ মালিহা। আমি সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে গেলাম। শাশুড়ি মা দৌড়ে এসে দেখেন আমি ফ্লোরে পড়ে আছি, আর অভয় আর তার সদ্য বিয়ে করা বউ মালিহা সেখানে হা করে দাঁড়িয়ে আছে। শাশুড়ি মা আবার উঠে তাড়াতাড়ি পানি নিয়ে এসে আমার মুখে ছেটালেন। আমার জ্ঞান ফিরল, কিন্তু জ্ঞান না ফেরাটাই বুঝি ভালো ছিল আমার জন্য। আমি সইতে পারছি না, আমার স্বামী আজ অন্য কারো হয়ে গেছে। শাশুড়ি মা অভয়কে অনেক গালিগালাজ করলেন। কেন তুই মধুকে বিয়ে করার আগে বললি না তোর আরেকজনের সাথে সম্পর্ক আছে? কেন করলি তবে আর একটা বিয়ে? এসব নিয়ে অভয়ের সাথে অনেক কথা কাটাকাটি হয় মায়ের। বাসায় ঢুকতে দিতে চাননি, কিন্তু আমি চাইনি সে সন্তান হারা হোক। তাই মাকে বললাম, সমস্যা নেই মা, তাদের ভেতরে আসতে বলুন, আমি আমার রুমটা ছেড়ে দিচ্ছি তাদের জন্য। তারা দুজন চলে যায় রুমের দিকে। আমি মায়ের রুমে গিয়ে মায়ের পাশে বসে মাকে বললাম, মা গো, আমার কি আপনার ঘরে জায়গা হবে? মা আমাকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, মারে, আমি তো কখনো এমনটা চাইনি, তবে কেন এমনটা হলো? আমরা তো জীবনটা নষ্ট করে ফেললাম। না মা, আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। ভাগ্যের লিখন কি কেউ খণ্ডাতে পারে মা? মা আমাকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। বিছানায় শুয়ে আছি, শাশুড়ি মাও একপাশে শুয়ে আছে। আজ আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর রাত। আমি বুকের যন্ত্রণা নিয়ে রাত কাটাচ্ছি, আর ওদিকে আমার স্বামী, না মালিহার স্বামী, তার স্ত্রী মালিহাকে নিয়ে ফুলসজ্জায় মত্ত
ঘুমহীন রাতটা কাটলো আমার। সকালে নাস্তা বানিয়ে টেবিলে রেডি করলাম। সকাল 10:30 বাজে। অভয়ের মালিহা এখনো ঘুমোচ্ছে। ঘুমোবেই তো, সারা রাত যে তারা ঘুমোতে পারেনি। আমিও টেবিলে মাথা রেখে বসে আছি। 11টার সময় তারা দুজন নাস্তার টেবিলে আসে। মাকে ডাকলাম, মা আসেনি। ওদের দুজনকে চা দিয়ে আমি মায়ের রুমের দিকে চলে যাই। দুপুরে রান্নার প্রস্তুতি নিতে গিয়ে দেখি কিচেন রুমে মালিহা দাঁড়িয়ে। আমাকে তুমি আপু বলে ডেকো, আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডেকো। আজকে তুমি রান্না করবে? আপনার কি মাথা খারাপ হয়েছে যে আমি রান্না করব? আমি এখানে এসেছি কাজের লোকদের রান্না বুঝিয়ে দিতে। কি রান্না হবে আজ সেটা বলতে। রান্না তো আমি আর মা করি, কাজের লোকেরা অন্য কাজ করে। তুমি আমাকে বলে দাও কি রান্না করতে হবে, আমি করে দিব। না, তার আর দরকার হবে না, আমি বাহির থেকে অর্ডার করে নেব। এই বলে মালিহা চলে গেল। পিছু ডেকেও কোনো লাভ হলো না। রাতে বাসায় ফিরে অভয় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো। তুমি মালিহার সাথে বাজে ব্যবহার করেছো কেন? আমাদের ভেতরে ভেজাল সৃষ্টি করবে না, বারণ করছি। পরবর্তীতে এমন কিছু দেখলে ভালো হবে না তোমার সাথে। মালিহা যাতে তোমার নামে আর বিচার না দেয়। মালিহার মিথ্যে অভিযোগগুলো অভয় বিশ্বাস করে আমাকে কাঁদালো। মা এসে অভয়কে ধমক দিয়ে বলল, বেশি করছিস কিন্তু, যা এখান থেকে। কাঁদিস না মা। না মা, কাঁদছি না, আমি একটুও কাঁদছি না। অভয় আর মালিহার বিয়ের 2 সপ্তাহ হয়ে গেছে। মা এসে আমাকে বলল, অভয় তোমাকে ডাকছে বৌমা, গিয়ে ওর সাথে দেখা করো। আমি বেশ অবাক হলাম। কেন ডেকেছে জানি না, কি বলবে। আর এখানেই ভয় আর টান টুইস্ট রেখে আমাদের গল্পের প্রথম পর্ব শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, এই গল্পের মেয়েটির পরিণতি কি হতে চলেছে? স্বামী কি তাহলে মারধর করবে, নাকি মেনে নিতে যাচ্ছে? সবটা জানতে কমেন্টস করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ তানজিল ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।